আম্মু আমায় জিজ্ঞেস করেন, নুজা, তোর সাথে রেজওয়ান থাকতে চাই, তুই কি চাস? এমন আহাম্মক প্রশ্নে আমার কথা হারিয়ে যায়। কি বলবো? দ্রুত চোখ তুলে তাকাই রেজওয়ানের দিকে। উনি স্বাভাবিকভাবেই তাকিয়ে আছেন। আমি বুঝে যাই নাটক শুরু করে দিতে হবে। মাথা নাড়িয়ে উত্তর দিই, জি। আম্মু আবার বলেন, রেজওয়ান চায় তোদের সম্পর্কটা এখন পাবলিক না করতে। তোর কি মত এতে? আমি মাথা নিচু করে উত্তর দিই, যা ভালো মনে হয় করো আম্মু। আম্মুর সাথে সাথে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, অনেক সুখী হবি তুই, দেখে নিস মা। আমি ঠোঁট টেনে অল্প হাসি হেসে সবার দিকে তাকাই। সুখী হব। সুখ কি আছে আদৌ আমার কপালে? শেখ মহলের পার্কিং লটে দাঁড়িয়ে আছি আমি, সাথে আমার নূর। অফিসে নূরকে নিয়ে যাচ্ছি। আম্মু অনুমতি দিয়েছেন। পরনে আমার কালো রঙের বোরকা। আমি সবসময় বোরকাই পরি। হাতে পায়ে মোজা, চোখে মুখে নিকাব। আমি নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সত্যি বলতে রেজওয়ানের সামনে ছাড়া আমি আর কোনো পুরুষের মুখোমুখি হইনি। আমায় একমাত্র রেজওয়ানই দেখেছেন। তো যাই হোক, এখন সময় সকাল 8টা। রেজওয়ানকে দেখলাম ব্রেকফাস্ট করছেন। আমি তার আগেই বেরিয়ে গিয়েছি। আমি নিজের একটা স্কুটি আছে, সেটাই চালাই। এটা আমি আমার নিজের উপার্জনে কিনেছি। স্কুটিতে উঠে বসি। অতপর নূরকে নিচের সামনে বসিয়ে কোমরের সাথে ছোট্ট একটা বেল্ট দিয়ে বেঁধে দিয়ে ওকে নিচের সাথে জুড়ে নেই। নূরের জন্য হেলমেট কিনেছি। ওর মাথায় হেলমেটটি পরিয়ে দেই। ঠিক তখনই দেখি রেজওয়ান পার্কে নিয়ে এসেছেন। তিনি এক পলক বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেন, কিন্তু পরক্ষণেই আবার তাকান নূরের দিকে। হতবাক হয়ে বলেন, এই পাগল মেয়ে, ও মরে যাবে, এটা পরিয়েছ কেন ওকে? ওনার কথায় আমি কোনো উত্তর দেই না। চুপচাপ হেলমেট পরে স্কুটি স্টার্ট দেই। সত্যি বলতে এই লোকটাকে আমার একদমই পছন্দ না। গতকাল রাতের চুক্তিতে রাজি হয়েছে একটা কারণে, তবে সেই কারণটা পরে বলবো আপনাদের। নোজা এমনভাবে ইগনোর করে চলে গেলে রেজওয়ানের বেশ রাগ হয়। গাড়িতে উঠতে উঠতে বলেন, দাঁড়া ব্রিটিশের বাচ্চা, একবার অফিসে যাই। অফিসে এসে রেজওয়ানকে প্রজেক্ট বুঝিয়ে দিয়েছি, কিন্তু উনি হাজারটা খুঁত ধরেছেন। এটা বদলাও, ওটা বদলাও, এটা এমন করলে হবে, ওটা অমন করলে হবে। ইচ্ছে করেই এমন করছেন উনি, আমি জানি। বিশ্বাস করুন, গত 17 দিন ধরে অনেক কষ্ট করে এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছি, কিন্তু উনি সব গুড়িয়ে দিলেন। কি করব? তাদের হয়েই তো কাজ করছি, তারাই তো এমন করবে, তাই না? ইস, যদি কোথাও চলে যেতে পারতাম সব ছেড়ে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু এখনো সময় হয়নি। চুপচাপ কাজ করে সব ভুল ত্রুটি ঠিক করে নিয়ে ওনার কেবিনে গিয়ে নক করি। ভেতর থেকে উত্তর আসে, কাম। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে ভেতরে যাই। দেখে উনি বসে আছেন আয়েশ করে চেয়ারে। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে ফাইলগুলো ওনার সামনে টেবিলের উপর রেখে বলি, স্যার দেখে নিন একটু। উনি ফাইলটা হাতে নিয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে থাকেন, তারপর টাস করে টেবিলের উপর রেখে দেন। হঠাৎ এমন হয় বেশ ঘাবড়ে যাই আমি, কিন্তু তাও নিজেকে সামনে নেই। উনি আমার দিকে তাকিয়ে বলেন, আমার জন্য কফির ব্যবস্থা করো। কি বললেন? আমি কফি আনবো? চাকর নাকি আমি? যত সব ফাজলামি। আমি শান্ত গলায় বললাম, স্যার আমি আপনার সেক্রেটারি, আপনার পিয়ন বা পার্সোনাল মেইড নই। উনি এমন উত্তর হয়তো আশা করেননি, তাই দাঁত চেপে বলেন, ফায়ার করে দিব কিন্তু। আমিও সোজা উত্তর দিই, দিন। আমার এমন উত্তর শুনে উনি আরও রেগে গিয়ে বলেন, যে প্রজেক্ট বানিয়েছ তা কিন্তু ডিসমিস করে দেবো এক সাইনে। দেখুন তো কি পাগল, প্রজেক্ট কি আমার নাকি যে আমি ভয় পাবো? আমি মুচকি এসে বলি, প্রজেক্টটা আমার নয়, আপনার কোম্পানির, তাই যা ইচ্ছে করুন, আই ডোন্ট কেয়ার। রেজন এটা শুনে টেবিলে টাস করে বাড়ি দিয়ে উঠে বলেন, প্রজেক্ট সাইন না করে ইনফরমেশন লিকের কেস করে দেই, কেমন হবে? ছি, সামান্য কফির জন্য আমায় মির্জাফর বানিয়ে দেবে? আমি কঠোর গলায় বললাম, এতদিন এই কোম্পানির হয়ে সৎভাবে কাজ করার এটাই কি দাম? রেজওয়ান শয়তানি হাসি দিয়ে বলেন, তুমি সৎ কাজ করেছো নাকি অসৎ, তাতে আমার কিছু যায় আসে না। আমি চাইলেই কেস করে মিথ্যা মামলা দিয়ে দিতে পারি। মিস নুজা, সরি মিসেস নুজা। আমি আর কিছু বলি না, চুপচাপ মাথা নিচু করে নেই। ভেতরটা বিষাদে ভরে গেছে। সত্যি, মানুষের হাতে ক্ষমতা থাকলে মানুষ কত কি না করে। মাথা নিচু করে উত্তর দিই, কফি আনছি। এই বলে চুপচাপ বেরিয়ে আসি অফিসের কিচেনে। কফি বানাতে শুরু করি। মন চাইছে কফির সঙ্গে 1 চামচ সাপের বিষ মিশিয়ে এই রেজওয়ান কিটটাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেই, কিন্তু তা আমার মতো মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়। কিচেনে আসার সময় নূরকে ডেস্ক থেকে নিয়ে এসেছি। ওর সঙ্গে কথা বলি, কফি বানাই। আমি বলি, ও বলতে পারে না, শুধু আমার দিকে চেয়ে থাকে, শুধু চেয়ে থাকে। আমি ওকে নিজের সুখ দুঃখের কথাই বলি, এই করেই দিন কাটাই। কফি বানিয়ে নিয়ে যাই রেজওয়ানের কেবিনে। কফি সামনে রেখে বলি, কফি। আমার পেছনে পেছনে নূরও রুমে ঢুকে পড়ে। এতে উনি আমায় আদেশ দিয়ে বলেন, আগামীকাল থেকে কোনো পশু পাখি নিয়ে আসা যাবে না আমার অফিসে, বুঝেছেন মিস নুজা? আমি মাথা নাড়িয়ে বলি, ঠিক আছে স্যার। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, আর উনি হাতিটা খপ খপ করে কফি গিলতে থাকেন। মন চাচ্ছে টাস টাস করে থাপড়িয়ে গাল কালো করে দিই, ফাজিল কোথাকার। এসব ভেবে যখন আমি নিজের মনে মনে ক্ষোভ মেটাতে ব্যস্ত, তখন হয়তো উনি আমায় ডাকেন, কিন্তু আমি শুনতে পাইনি। তাই এবার ধমক দিয়ে বলেন, এই কই থাকে তোমার মন?
ওনার ধমকে আমি আবারও জ্ঞানে ফিরে আসি। ইতস্তত করে বলি, না স্যার, কই থাকবে, এখানেই আছে। উনি আমার দিকে এক পলক তাকিয়ে বলেন, তা অফিসের সব মেয়েরা এত স্টাইলিশ হয়ে আসে, তুমি এমন প্যাকেট হয়ে আসো কেন? এমন প্রশ্ন শুনে গা পিত্তি জ্বলে ওঠে। এসব কেমন প্রশ্ন ভাই? আমি সোজা বলি, আমি কেমন কাপড় পরবো, কিভাবে নিজেকে ঢেকে রাখবো, সেটা আমার একান্ত ব্যাপার। এতে আপনি কেন এত কথা বলেছেন স্যার? উনি চোখ রাঙিয়ে বলেন, আমি বলবো আমার ইচ্ছে, তাই আমি বলবো। আমি দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকি। আমি শিওর হয়ে গেলাম এর মাথা নষ্ট হয়ে গেছে, নয়তো এমন কথা বলবে কেন? আমি স্পষ্ট করে বলি, আমি চাই না কোনো হারাম বা পরপুরুষ আমায় দেখুক স্যার, তাই আমি এভাবে আসি। এটা শুনে রেজওয়ান কিছুক্ষণ চুপ থাকেন, কি একটা ভেবে। তারপর আমার দিকে তাকিয়ে আর চোখে বলেন, তোমায় এ নিয়ে কয়জন পুরুষ দেখেছে? আমি সোজা উত্তর দিই, আপনি। আমার এমন উত্তর শুনে উনি পাগলের মতো হাসতে হাসতে বলেন, তুমি কি আমার সঙ্গে মজা করছো? অফিসে কাজ করো, দুনিয়া খেয়ে নিচ্ছ, আর বলছো তোমায় আমি ছাড়া আর কেউ দেখেনি? এমন কথা শুনে আমি শান্ত গলায় বলি, স্যার, আমি নিজের সত্তার উপর কখনোই মিথ্যা বলবো না। হ্যাঁ, প্রয়োজনে কাজের সূত্রে হয়তো অনেক পুরুষ আমার কণ্ঠ শুনেছেন, কিন্তু কখনোই কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আমার এমন উত্তর শুনে উনি চোখ মুখ শক্ত করে নেন। বুঝলাম, মনে হয়